আমরা প্রবাসী ছিলাম দুই ভাই। আমার বড় ভাই সেলিম ভাই মরহুম, উনি 2023 সালে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের দুই ভাইয়েরই স্বপ্ন ছিল যে আমরা প্রবাসী, আমি 93 সালে যাই, ভাইয়া যায় 85 সালে। তো আমাদের একটা ছিল যে আমরা কিছু একটা করি। এই করার মধ্যেই এই স্বপ্নটা বাস্তবায়ন। আসলে এই স্বপ্নটা দেখেন আমার বড় ভাই সেলিম ভাই, আর আমি এটা এখন বাস্তবায়ন করছি। ওর সাথে শুরুতে ছিলাম, তবে আমি এত রেগুলার ছিলাম না। কিন্তু ভাইয়া চলে যাওয়ার আগ মুহূর্তে কিছুটা অসুস্থ ছিলেন, তখন থেকে আমাকে দায়িত্বটা নিতে হয় এবং আমি এই দায়িত্বটা পালন করছি। 8,000 থেকে 10,000 জোড়া জুতা প্রতিদিন আমি বানাই ইউনিট 1-এ। ইউনিট 2-এ ওখানে আরও 5,000 জুতা প্রতিদিন বানানো হবে। এইটার বাৎসরিক ক্যাপাসিটি হলো 30 লাখ পেয়ার। আর আমার 26 সালে আমার টার্গেট আছে এইটাকে আমি 50 লাখ পেয়ারে উন্নতি করব বাই 2026। এখন বৈদেশিক মুদ্রা আমি এই সংকটময় মুহূর্তে বাংলাদেশে নিয়ে আসছি। যখন খুবই দরকার এই বৈদেশিক মুদ্রার, তখন আমরা বৈদেশিক মুদ্রা নিয়ে আসছি। আল্লাহর রহমে এখন পর্যন্ত আমি ইন্ডিয়া, দুবাই, টার্কি, ইটালি এবং ইউরোপের বিভিন্ন জায়গায়, পোল্যান্ড থেকে শুরু করেছিলাম, বিভিন্ন জায়গায় আমাকে যে বেশি প্রাইস দেয় আমি তার জুতা বানাই। এবং জুতা আমার লোকাল কোনো জুতা নাই। আল্লাহ যদি আমাকে সক্ষম করে 2026 সালে এইটা স্টক মার্কেটে যাবে, তখন আমি বাংলাদেশে কিছু আউটলেট করে বাংলাদেশেও আমি জুতা সরবরাহ করব। রেমিটেন্সের কথা বলছিলেন, কী পরিমাণ রেমিটেন্স আপনি এনেছেন বাংলাদেশে? আমি এই বছর আল্লাহর রহমে 320 কোটি টাকা সমপরিমাণ, আপনার $30 মিলিয়ন ইউএস ডলার আমি এনেছি। এবং 2025 সালেই ইনশাল্লাহ এটা 400 কোটি বা $40 মিলিয়ন কাছাকাছি পৌঁছায় যাব। আমি যখন নিউ ইয়র্কে মেসিস, ব্লুমিংডেলসে যখন আমি শার্ট, জ্যাকেট কিনতে যাই, তখন কিন্তু মেড ইন বাংলাদেশ দেখি, অনেক দামি বড় বড় কোম্পানি। আমাদের বড় বড় ব্র্যান্ড, এখন ট্রাম্প ক্ষমতায় এসেছে, তো চীনের উপর যে ট্যারিফটা করেছে, চীনে যে এক্সট্রা ট্যারিফ দিতে হচ্ছে, এখন কিন্তু বাংলাদেশের একটা অপার সম্ভাবনা। এবং নন লেদার জুতা, যেটাকে সিনথেটিক জুতা বা আরেক ভাষায় স্পোর্টস শু, এইটার কিন্তু এখন ট্রেন্ড চলছে। ট্রেন্ডটা হচ্ছে যে বৎসরে $600 মিলিয়ন, আমি ভুল বললাম, $600 বিলিয়ন বিজনেস শুধু আমার মতো জুতার আছে। আমরা বাংলাদেশ 1%ও না, 0.48, মানে 1-এর অর্ধেকও না আমরা এখনও। আমার মনে হয় এইটার আরও অনেক সুযোগ আছে। এখন বর্তমানে ইউনিট 1-এ 1900 এবং ইউনিট 2-তে 900, এই 2800 মানুষের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে এইখানে প্রায় 8 থেকে 10,000 লোকের কর্মসংস্থান হবে বলে আমি আশা করি, আল্লাহ যদি সুস্থ রাখে। আমার বড় ভাইয়ের দোয়া আমার কাছে সবসময় আছে। আমার ভাবি আমার সাথে আছেন, উনি ডাইরেক্টর। আমার ছেলেমেয়েরা বিদেশে থাকে, আমি এই দেশে আছি একটা মঙ্গাপীড়িত এলাকায়। আমি মনে করি যে এইটাকে আমি 10,000 লোকের কর্মসংস্থান, 10,000 মানে 10,000 পরিবারকে আপনি 10,000 পরিবার, আজকে এই তারাগঞ্জ উপজেলার যদি অবস্থা দেখেন, আপনি মানে চিন্তা করতে পারবেন না যে তারাগঞ্জ উপজেলা আজকে বদলে গেছে। আজকে মেয়েরা বাসায় কাজের পরিবর্তে আজকে চলে আসছে ফ্যাক্টরিতে, তারা ডেলি জব করছে আপনার আমার মতো। আমরা প্রবাসী, আমাদের কাছে মনে হয় যে যদি দেশটাতে আমরা কিছু করতে পারি, এইখান থেকে বিদেশে টাকা নিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমার কর্মচারীরা, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, এরা আমার শুভাকাঙ্ক্ষী, এরা জানে যে স্যার আসছে, আজকে আমাদের বেতন হয়ে যাবে। এবং এরা কেন এইখানে আসে, 12 তারিখ আমার বেতন ডেট, এটা কোনো দিন মিস হয় নাই। আমি নিজে না খেয়ে থাকবো, কিন্তু আমি আগে বেতন দিব মানুষকে। এখন আমরা বলবো যে 15 বছরের দুঃশাসনের পরবর্তী সময় যে এখন নতুন একটা সময় এসেছে, মানে প্রবাসী বিজনেসম্যান হয়ে এবং সেই রংপুরের বাসিন্দা হয়ে 5ই আগস্টের, জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে এই রক্তের বিনিময়ে, এই স্বাধীনতার বিনিময়ে আমরা একটা স্বাধীনতা, অন্য একটা স্বাধীনতা পেয়েছি। আমি সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের বিনিময়ে আমরা মুক্ত কণ্ঠে কথা বলতে পারছি। সত্যি আপনি একটা ভালো প্রশ্ন করেছেন।
যতই ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হোক, এখনও কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসীদের, এমনকি প্রবাসী শুধু, আমি সব প্রবাসীকে বলি, তাদের কিন্তু এখনও ওয়ান স্টপ সার্ভিস হয় নাই। প্রবাসী ভাই, আপনাদের কাছে একটা কথা বলি, দেশটা আমাদের কষ্ট করতে হবে। আসেন, এসে 10টা গরু নিয়ে একটা খামার করেন, আপনি একটা 5টা পুকুর দেন, আপনাকে সবাইকে ইন্ডাস্ট্রি করতে হবে এমন না। সবাই যদি আমরা একটু একটু করে অবদান রাখি, তাহলে কিন্তু এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াবে। আর এই দেশটা আমার মা, এই মায়ের জন্য সবাইকে করতে হবে। তো আপনারা 1 মাস 2 মাসের ছুটিতে আসলে হবে না, আপনাদেরকে দীর্ঘ একটা টাইম নিয়ে আসতে হবে। এসে এই দেশে করা যাবে না, যাবে, কিন্তু এখনও ভাই ওয়ান স্টপ সার্ভিস নাই। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবো যে আমাদের জন্য যাতে একটা আলাদা সেল গঠন করা হয়, আমরা যারা প্রবাসীরা ইনভেস্ট করছি। যে ব্যবসায়ী হিসেবে আপনি যে ইনভেস্ট করে এত লাভ করছেন, কিন্তু আমরা ওনাদের কাছ থেকে এটা শুনি না কেন? তারা চায় প্রবাসী উপদেষ্টা হতে, তারা চায় বাংলাদেশ থেকে কিছু লাভ করে নিয়ে নিতে, তারা কেন বাংলাদেশকে ভালোবাসতে পারছে? আমি যেমন নিউ ইয়র্কে আজকে প্রায় 32 বছর, আমার ফ্যামিলি ওইখানে আছে। তো আমার এই কোম্পানির ডাইরেক্টর, আমার ভাবিও ওইখানে থাকেন ভাইয়া চলে যাওয়ার পর। তো আমরা আমাদের ফ্যামিলি থেকে আমরা চেষ্টা করেছি, আমি আকুল আবেদন জানাবো আমাদের সবগুলো যারা প্রবাসী আছেন, এই দেশটা তো আমাদেরই, একটু কষ্ট হবে, একটু দুঃখ হবে, একটা জায়গায় স্মুথ কাজ হবে না, এটা আমি জানি। এই কষ্টটা নিয়ে আসেন না, আমরা কোনো একটা জিনিস এইখানে ছোট্ট একটা বাগান করি, একটা আমের বাগান দেই, তো এইভাবে করলে আপনার অর্থনীতিটা কিন্তু বাংলাদেশে আসবে। এখন যখন বাংলাদেশের সব থেকে ডলারের সংকট, এবং ডলার নিয়ে আমি লাভ করছি না, আমি এখনও বলতে পারবো না আমি লাভে আছি। আমি যেইটুক এইখান থেকে ইনকাম করি, আমরা ওইটা কিন্তু আমরা ইনভেস্ট করি। তো আমরা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে কিছু কাজ করতে চাই। আমি প্রবাসী ভাইদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই যেটা বললেন যে আছেন এইখানে কিছু কিছু মানুষ পদবি চান যে আমাকে এইটা দিতে হবে, ওইটা না দিলেও তো ভাই আপনার দেশ, আপনার মায়ের জন্য আপনি কিছু করবেন না? 16 সালে যখন আমার ভাই এই স্বপ্নটা দেখে, আমরা যখন এটা নিয়ে ফ্যামিলিতে কথা করি, তো আমরা এটা চটপট এখানে একটা জায়গা করে ফেললাম। 18 সালে মেশিন এসে গেল। মেশিন আসার পর আমার ব্যাংক রেডি না, ব্যাংক অনেক কিছু, তাদের অনেক প্রবলেম, অনেক কমপ্লায়েন্স, কিন্তু আমরা এখান থেকে 300-350 লোক নিলাম, ওদেরকে আমরা একটা লেদার কলেজের ছেলে নিয়ে আমরা ট্রেনিং দেওয়া শুরু করলাম, কিছু সামগ্রী আমরা কিনলাম এবং জুতা ওরা একটু ABC বানানো শুরু করলো। এর মধ্যেই এসে গেল কোভিড। এই কোভিডে আমিও এই দেশ থেকে চলে গেলাম আমেরিকা থেকে 21 সালে আবার আসলাম, তারপরে আমার যাত্রা। এবং এটা সত্যি, সেই 350 লোক উইদাউট কাজে, আমি কিন্তু কোভিডের সময় তাদেরকে আমরা মাসিক স্যালারি দিয়েছি। ওরা আসতে পারতো না, বন্ধ ছিল এই ফ্যাক্টরি, কিন্তু আমি তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চেয়েছি যে না, এই সময় তার পাশে দাঁড়াতে হবে। এইটা একটা টার্ন অ্যারাউন্ড ছিল শ্রমিকদের মধ্যে, এই আলোচনাটা হলো। এখন অনেক গাজীপুর, চিটাগাং, নোয়াখালী, আপনি যেইখানে বলেন, মাওনা, যত জুতার ফ্যাক্টরি আছে, ব্লিঙ্ক একটা আদর্শ নাম হিসাবে পরিচিত পেয়েছে। এবং ওইখানকার ছেলেপেলে ফোন দিয়ে বলে যে স্যার আমরা কিন্তু আসবো। আমি বললাম কেন রে বাবা, তোমরা তো ঢাকায় আসো। এক বলে যে লিভিং কস্ট অনেক বেশি, পোষায় না, ওই বেতনটা আমি যদি এইখানে পাই অনেক সেভ করতে পারি। আরেকটা হচ্ছে স্যার, আপনার বেতন দেওয়ার, আপনার বোনাস দেওয়ার, আপনার ইনক্রিমেন্ট দেওয়ার যে ট্রেন্ড আছে, এইটা ঢাকায় অনেক ফ্যাক্টরি করে না, যেটা আপনি করেছেন। আমি কেন করেছি? আমি প্রবাসী, আমার টাকা নিয়ে যাওয়ার দরকার নাই, এখানে মানুষ সুখে শান্তিতে থেকে যদি আমি ফ্যাক্টরিটাকে বড় করি, আমার এইটাই একটা স্বপ্ন। মানে একটা সময় একটা ব্যাপার ছিল যে পাট, চামড়া, তো চামড়াই এখন কি আসলে বিলীন হয়ে গেছে ওই ধরনের? চামড়াটা নিয়ে তো সমস্যা হচ্ছে, অনেক ফ্যাক্টরি বাংলাদেশ কম্পিটিশনটা করতে পারছে না। যদিও আল্লাহর ন্যাচার মতে বাংলাদেশের চামড়া কিন্তু ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য বেস্ট চামড়া। এইখানকার বিশেষ করে খাসির চামড়া, এটা অনেক দামি চামড়া, কিন্তু তারপরেও চামড়ার ফ্যাক্টরিগুলোতে দেখছি বাংলাদেশের চামড়া দিয়ে কাজ হয় না, চামড়াও কিন্তু চায়না থেকে আসে, লেদারগুলো। সর্বশেষ প্রশ্ন, আপনি বিলিং এই কোম্পানিটিকে, এই ফ্যাক্টরিটাকে, কিংবা আপনার এই স্বপ্নকে কোথায় নিয়ে যেতে চান? আমি 2026 সালে স্টক মার্কেটে আসব। আমি ইনশাল্লাহ, সবার একটা দাবি যে আমরা ব্লিঙ্কের আউটলেট
বাংলাদেশে দেখি না কেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে আউটলেট নিয়ে আসব, এটাকে এক্সপানশন করব এবং যত পারি ব্যাংকের লোনটা শোধ করে দিব, দিয়ে আমরা নিজের পায়ে দাঁড়াবো, এটাই আমার স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।